নেতাকর্মীরা তাদের পথ আটকে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পরবর্তীতে যক্ষ ভিপি শিক্ষার্থীদের ভিতরে নিয়ে এলে প্রক্টর অফিস ও জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে পুনরায় পথ আটকে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত তোলা হয়। এই হামলার মূল মোটিভ অত্যন্ত পরিষ্কার। ক্যাম্পাসের শত কোটি টাকার উন্নয়ন কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হলে শতভাগ স্বচ্ছতা থাকবে এবং কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিন্তু ওপেন টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার চাঁদা ও অবৈধ কমিশনের ভাগ পাওয়ার লোভী মানসিকতা থেকেই ছাত্রদল সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের উপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পেরে এই সন্ত্রাসীরা আজ উন্মাদ পাগলের মতো হয়েছে। এই লুবি মানসিকতা চরিতার্থ করতে জবি ছাত্রদলের 2006-07 সেশনের চিহ্নিত ও 40 ঊর্ধ্ব সন্ত্রাসীরা, আমি আবার বলছি, নাম ছাত্রদল কিন্তু 40 ঊর্ধ্ব বয়স তাদের, এই সন্ত্রাসীরা রামদা চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে। জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি এবং জাফর সহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসীরা অডিটোরিয়ামের ভিতর থেকে যক্সু সদস্য আবদুল্লাহ ও শিবির নেতা বখতিয়ার সহ সাধারণ শিক্ষার্থীদের মারধর করতে করতে বের করে দেয়। এমনকি ক্যাফেটেরিয়ার ভিতর জোরপূর্বক ঢুকে যক্সু সদস্য আবদুল্লাহকে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় যক্সুর ভিপি রিয়াজুল ইসলাম, এজিএস মাসুদ রানা সহ কর্তব্যরত সাংবাদিক, শিক্ষার্থী, ছাত্র শিবির ও ছাত্রশক্তির অন্তত 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। 20,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি যক্সুর জিএস আব্দুল আলিম আরিফকে পিটিয়ে রক্তাক্ত সংজ্ঞাহীন করার পর তাকে জিম্মি করে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদলের খুনি সন্ত্রাসীরা। আজকে প্রকাশিত এক্সরে রিপোর্ট অনুযায়ী এই পৈশাচিক হামলায় যক্সুর জিএস আব্দুল আলিম আরিফের চোয়ালের হাড় ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে। উপরন্তু উপস্থিত সম্মানিত উপাচার্য মহোদয়কে শাসিয়ে ছাত্রদল সন্ত্রাসীরা দম্ভুক্তি প্রকাশ করে বলে ক্যাম্পাস ছাত্রদলের দখলেই থাকবে। এখানেই শেষ নয়, হামলার পর আহতরা যখন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তখন বিকেল 4:45টার দিকে দেশীয় অস্ত্রসহ দ্বিতীয় দফায় হামলা চালায় বিএমপি, যুবদল, ছাত্রদল, মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এই পৈশাচিক হামলার নেতৃত্ব দেয় কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা। ক্যাম্পাসের হাসপাতালের রোগীদের উপর নির্মম আক্রমণ চালিয়ে তারা আমরা রোগী বলে আকুতি জানানো সত্ত্বেও রেহাই দেয়নি এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একই ধারাবাহিকতায় আজ ঢাকা কলেজেও ফ্যাসিবাদের উগ্ররূপ স্পষ্ট হয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের জন্য সম্মাননা প্রদান উপলক্ষে ছাত্র শিবির ঢাকা কলেজ শাখা এক শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিল। কিন্তু সেই পবিত্র মানবিক অনুষ্ঠানের প্রস্তুতিকালে ব্যাগে পিস্তল দিয়ে ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তারা অনুষ্ঠান স্থলে দায়িত্বশীলদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় এবং রামদা চাপাতি সহ মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে একা পেয়ে 4-5 জন ছাত্র শিবিরের নেতাকর্মীর উপর সশস্ত্র আক্রমণ করে। ঢাকা কলেজ ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিকের উপর কাপুরুষিত হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। শুধু তাই নয়, পবিত্র দোয়া অনুষ্ঠানটি পণ্ড করে দিয়ে তারা শিক্ষার্থীদের অডিটোরিয়াম ও ক্যাম্পাস থেকে একে একে বের করে নিয়ে এসে রাজপথে মারধর করে এবং রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করে এবং কর্তব্যরত সাংবাদিকদের হত্যার হুমকি দেয় ও পথচারীদের উপর চাপাতি দিয়ে হামলা চালায়। অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসায় আজ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হলে অবস্থানরত ছাত্রদের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। রুম থেকে জোরপূর্বক ছাত্রদের বের করে দিয়ে হলে তালা মেরে দেয়। পুলিশের সামনেই প্রকাশ্য অস্ত্র নিয়ে এবং হেলমেট পরে রাজধানীর শীর্ষ চাঁদাবাজ যুবদল নেতা নয়ন এবং ঢাবি ছাত্রদলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আলিয়া মাদ্রাসায় এই বর্বরোচিত হামলা তারা চালায়। পেশাদার ডাকাতদের নিয়ে শিবিরের উপর এই হামলার সময় সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি খোদ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়। তিনি হামলাকারীদের আঘাতে রক্তাক্ত হয়েছেন। ঠিক একই হিংস্রতার চিত্র আমরা দেখতে পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত 3রা আগস্ট গতকাল। সেখানে জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী জুলুমের বিরুদ্ধে জুলাই চলাকালে সন্ধ্যায় ছাত্রদল পরিকল্পিত হামলা চালিয়ে স্টল ভাঙচুর ও নেতাকর্মীদের উপর আক্রমণ করে। এতে সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক শাখা সভাপতি সোহেল রানা সহ বেশ কয়েকজন জনশক্তি আহত হয়। এর জেরে 4 আগস্ট পুরো রংপুর থেকে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেরোবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুনরায় হামলা করতে যায় ছাত্রদল। এ সময় তাদের এই জঙ্গিপনার ভিডিও ফুটেজ নিতে গেলে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপরে তারা চরমভাবে চড়াও হয়, তাদেরকে আক্রমণ করে, কিছু কিছু সাংবাদিক আহত হয়। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা বিগত কিছুদিন ধরে দেশের শিক্ষালয়গুলোতে
এক সুসংগঠিত উপায়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে একের পর এক সমন্বিত হামলা চালানো হচ্ছে। সম্পূর্ণ প্রমাণিক ও ভিত্তিহীন গুজবকে হাতিয়ার বানিয়ে খোদ থানার ভিতর ডাকসু নেতাদের উপর বর্বরোচিত হামলার মাধ্যমে এই নোংরা রাজনীতির ধারাবাহিকতা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পর আজকে জকসু নেতৃবৃন্দের উপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হলো। এই ধারাবাহিক হামলার পেছনে সরকারের উচ্চ মহল থেকে প্রত্যক্ষ উস্কানি দেয়া হচ্ছে বলে আমরা স্পষ্ট মনে করি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে একের পর এক সন্ত্রাসী হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার পর আজ পর্যন্ত কোনো একটি ঘটনারও কোনো প্রকার সুষ্ঠু বিচার বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তুলছে। এরই মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অঙ্কুরেই বিনষ্ট করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে বর্তমান সরকার এক নতুন কর্তৃত্ববাদী শাসন কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। নির্ভরযোগ্য জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ অপরাধনামা পর্যালোচনা করলে দেখা যায়, কেবল বিগত জুলাই মাসেই দেশ জুড়ে খুন, ধর্ষণ, দখলবাজি, টেন্ডারবাজি সহ এই দলের অন্তত ৩০০টি প্রকাশ্য সন্ত্রাসী অপরাধের চিত্র উঠে এসেছে। জনগণের তীব্র সংশয় দানা বাঁধছে যে বর্তমান সরকারের ৫ মাসের চরম জনদুর্ভোগ, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই দেশজুড়ে ছাত্রদল যুবদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে নিজেদের সন্ত্রাসী সক্ষমতা যাচাইয়ের এই অপচেষ্টা আপনাদের জন্যই বুমেরাং হবে। গত ১৬ বছর ধরে শিক্ষার্থীদের উপর নির্যাতন, টেন্ডারবাজি চালিয়ে যে পতিত স্বৈরাচার আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের করুণ পরিণতি থেকে শিক্ষা নিন। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে গঠিত এই নতুন বাংলাদেশে কোনো ধরনের দখল বাণিজ্য, লেজুর ভিত্তি ও মাস্তানি রাজনীতি দেশের ছাত্র সমাজ আর এক চুলও সহ্য করবে না। আমাদের সুস্পষ্ট দাবিসমূহ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসায় ঘটিত যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচার এবং বহিষ্কার করতে হবে। প্রক্টর অফিসের অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির পোস্টার ছিঁড়ে ফেলা এবং অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রক্টর অফিসের যে সকল কর্মকর্তা পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। ৩. আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তালাবদ্ধ হল মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে হল বন্টন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। আজকের এই সংকটময় মুহূর্তে আমরা দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার অবিলম্বে সুষ্ঠু বিচার না হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা চরমভাবে বাধার মুখে পড়বে এবং শিক্ষাঙ্গন সহ দেশ জুড়ে এক গভীর অস্থিতিশীলতা তৈরি হবে, যার সম্পূর্ণ দায় এই বর্তমান সরকারকেই বহন করতে হবে। আমরা আজকের সারাদিনে এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সকাল ৯টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র গণজামায়াত আমরা পালন করব এবং এই গণজামায়াত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো এবং সামগ্রিকভাবে এই জাতীয় হামলাগুলোর পুনরাবৃত্তি যেন না হয় এ ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আপনার ক্ষমতার মসনদ খুবই পিচ্ছিল। ক্যাম্পাসগুলোকে যদি আপনি অস্থিতিশীল করেন, আপনার ওই মসনদও খুব বেশি দিন টিকে থাকা আপনার জন্য সম্ভব হবে না। আপনারা দেখেছেন এই হামলার সিনারিওগুলো আমাদের সামনে এসেছে, আমরা কিছু জিনিস আপনাদের কাছে নিয়ে আসছি। হাসপাতালে যে হামলাগুলো চালানো হয়েছে এগুলো আগস্ট মাসের 15ই জুলাই এবং বিভিন্ন সময় এই হামলাগুলো ছাত্রলীগ চালাতো। ইভেন আজকের যে দিন 2 বছর আগে আগস্টের এই সময় একই হাসপাতালে জুলাইয়ের এই 35শে জুলাই বা 34শে জুলাইয়ের সময়গুলোতে এই হাসপাতালগুলোতে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। সেই একই স্টাইলে ছাত্রদল এই হামলাগুলো চালিয়েছে। আজকে হাসপাতালের এমার্জেন্সি রুমগুলোতে ঢুকেছে, সাধারণ রোগীদের উপরে তারা হামলা করেছে। এই হচ্ছে তাদের রিয়েল চিত্র, অর্থাৎ ছাত্রলীগের একেবারেই হুবহু অনুকরণ করছে এই ছাত্রদল। এরপরে আপনারা দেখেছেন রংপুরে আজকে তারা মিছিল নিয়ে বহিরাগত একজনও ছাত্র না, এখানে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে রামদাও, চাপাতি, ক্রিস এগুলো নিয়ে তারা হামলা চালিয়েছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবার প্রকাশ্যে এগুলো উঁচিয়ে নিয়েছে, কিন্তু প্রশাসন পাশে দাঁড়িয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। আওয়ামী ফ্যাসিবাদের প্রশাসন যেমন ভূমিকা পালন করত, ওই ফ্যাসিবাদের প্রশাসনের প্রেতাত্মারা এখন আবার বর্তমান সরকারের এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠার জন্য একই রকম ভূমিকা বা আচরণ তারা দেখাচ্ছে। এখানে আরও কিছু ফুটেজ আমাদের কাছে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যারা হামলা করেছে, এখানে আমরা দেখাচ্ছি যে ছাত্রদলের আহ্বায়ক, তার পাশের ছাত্রদলের, এগুলোর 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়ে গেছে। ছাত্র বলতে আমার বারবার একটু লজ্জা লাগছে। তারপরেও কমিটিতে আছে, কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও তাদের কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে, এগুলো হচ্ছে বিএমপি করার বয়সও মনে হয় শেষ হয়ে গেছে। এরা হচ্ছে প্রকাশ্যে বলছে এই ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে, বিসিকে শাসাচ্ছে তারা, ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে। আর বিসি হচ্ছে মাথা নাড়াচ্ছে, কারণ বিসি হচ্ছে তাদের অনুগ্রহে এই পদ পেয়েছে এবং এখন বিসির দায়িত্ব পালন করছে। ন্যূনতম একাডেমিক যোগ্যতা তার ভিতরে নেই। এখানে জিএস যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার উপরে হামলা করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, তিনি হাসপাতালে আহত অবস্থায় আছেন, গুরুতর অবস্থায় আছেন। এখানে দেখেছেন আপনারা তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই হত্যাকাণ্ডের যারা মূল আসামি, তাদের মধ্যে একজন হচ্ছে শেখ রমজান আলী রকি। আজকে এই হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন, চাঁদাবাজের একেবারে মাফিয়া চাঁদাবাজ ঢাকার। এই মাফিয়া চাঁদাবাজ নিয়ে আসছে এই হত্যাকারীকে। রকি হচ্ছে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত এই চাঁদাবাজরা এই সন্ত্রাসদেরকে, এই খুনিদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের একেবারে প্রচ্ছন্ন মদদে প্রশাসনের নাকের ডগায় এই ভূমিকাগুলো তারা পালন করছে। অর্থাৎ বাংলাদেশে এই খুনের রাজত্ব কারা কায়েম করছে? যে হাজারের উপরে খুন হয়েছে বিগত 5 মাসে, সেই হাজারের উপরে খুনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেয়া গিয়েছে, এগুলো তার স্পষ্ট প্রমাণ। হাসপাতালে ঢুকে ছাত্রদলের হামলার আরো কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রোগী সামনে যাকে পাচ্ছে তাকেই হামলা করছে। হাসপাতালের ভিতরে অস্ত্র সহ তারা হাসপাতালে প্রবেশ করছে এবং এগুলো দিয়ে এলোপাথারি মারছে রোগীদের উপরে, সেখানে রোগীর স্বজনদের উপরে। সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজে কোনো ধরনের উস্কানি ছাড়াই সেখানে পথচারীদের উপর হামলা করেছে, চাপা দিতে গুরুতর আহত করেছে কয়েকজনকে। আমরা জানতে পেরেছি প্রায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন মুরব্বীর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, এখানে আজকে যারা হামলার সাথে জড়িত ছিল টোটাল হচ্ছে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং অর্থ দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্রদলের হামলা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের পাশের আইনজীবী। তিনি সেখানে হয়তো হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য বা তার রোগী ছিল, তার উপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জকসুবিপি রিয়াজুলের উপর সরাসরি ছাত্রদলের সভাপতি, মেয়াদোত্তীর্ণ এবং বয়সোত্তীর্ণ সভাপতি, তার নেতৃত্বে এই হামলাটা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত অধ্যক্ষ, একজন শ্রদ্ধেয় শিক্ষক, একজন আলেমের উপরে তারা সশস্ত্র হামলা করেছে, তিনি এখনো হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় হেলমেট পরা অবস্থায় এখানে তারা শোডাউন দিয়েছে, আর বলছে যে আপনারা কি করেন, পুলিশকে শাসাচ্ছে, গুলি করেন না কেন? এই হচ্ছে তার চরিত্র নয়নের। ঢাকা আলিয়া মাদ্রাসায় এই নয়নের নেতৃত্বে যাদের উপর হামলা করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের সামনে অস্ত্র সহ একবারে কাপড়ে মোড়ানো অস্ত্র হাতে, সাংবাদিক যখন ছবি তুলছে তার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে হামলা করবে বা শাসাচ্ছে তাকে। অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ, তাও আবার এই অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বহিরাগতরা হামলা করেছে। এবং জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান ঢাকা কলেজের, এই দোয়া অনুষ্ঠানে সেখানে তারা অস্ত্র শস্ত্র সহ আক্রমণ করার জন্য উপস্থিত হয়েছে। এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ছবি আছে যেখানে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, সাংবাদিকরা সেখানে রক্তাক্ত হয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এটা আর কোনো ছাত্র সংগঠনের পজিশনে আর ছাত্রদল নাই। এটা কেন্দ্র কমিটি থেকে একবারে রুরাল লেভেল পর্যন্ত প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটির মেয়াদ এবং ছাত্রত্ব অন্তত 10-15 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এই অছাত্ররা কোন ইন্টেনশন নিয়ে এই ক্যাম্পাসগুলোতে আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা খেয়াল করবেন, সেখানে ছাত্রদলের আজকের ঘটনার মূল কারণটা হচ্ছে ছাত্ররা প্রথমে ইনকলাব মঞ্চের ব্যানারে সেখানে গিয়ে ইউজিসির চেয়ারম্যান উপস্থিত হয়েছে, তার কাছে তারা স্মারকলিপি দেবে, দাবি করবে যে ঠিকাদার প্রতিষ্ঠানের উপরে কাছে এই প্রতিষ্ঠানের হল নির্মাণের দায়িত্ব দেওয়া যাবে না। প্রায় 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা দিতে হবে সেনাবাহিনীর হাতে যাতে খুব দ্রুত এই হল নির্মাণ হয়। এর আগেও 15,000 কোটি টাকা এখানে দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা সম্ভবত, বা 15,000 কোটি টাকা সামথিং এমন দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা। সেটা তৎকালীন সময়ের যারা যে ভিসি ছিল, আওয়ামী লীগের যুবলীগের ভিসি ছিল, সেই ভিসি সেটা পুরো টাকাটাই মেরে খেয়ে ফেলছে।
এখন আবার এই টাকাটা বরাদ্দ দেওয়ার কথা, সেই টাকাটাও যাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দেয়, এই ঠিকাদারি গ্রহণ করবে ছাত্র দলের নেতাকর্মীরা বা ওই এলাকার যারা বিএনপি নেতাকর্মীরা আছে, সেখানে অনেক ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে স্টুডেন্টদেরকে স্বার্থকে প্রায়োরিটি দিতে হবে, এখানে দ্রুত হল নির্মাণ করতে হবে। অত্যন্ত ভোগান্তির মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, একটা ন্যূনতম হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নাই, যা অত্যন্ত লজ্জাজনক। এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন লজ্জাজনক, তেমনি একইভাবে প্রশাসনের জন্য, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য, ইউজিসির জন্য লজ্জাজনক। এই জায়গা থেকে যখন বরাদ্দ দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা সেভারাল টাইম আন্দোলন করে যেই টাকাটা স্যাংশন করেছে, সেই টাকাটা এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্রদল যুব দলের ভাগ বাটোয়ারার বস্তুতে পরিণত কেন করা হইল না? এই জন্য কোনো উস্কানি ছাড়াই আজকে আমাদের নেতাকর্মীদের উপরে, যশোর নেতাকর্মীদের উপরে হামলা করা হইল। সুতরাং আমরা এখানে বলতে চাই, তাদের যে চরিত্র এখন দেখা দিয়েছে, এটা কোনো ছাত্রবান্ধব কোনো চরিত্র না। সকল ক্যাম্পাসে তারা ছাত্রদের দ্বারা ধিকৃত হয়েছে, এ কারণে আজকে তারা সন্ত্রাসের রাস্তায় তারা বাছাই করে নিয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখন লাগাম ধরতে না পারেন তাহলে সময়ের অপেক্ষা করেন। আপনাদের সকলকে আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো প্রশ্ন আছে কিনা ভাই, কারো জিজ্ঞেস করলাম। প্রশ্ন আছে কারো? জি, নয়ন বলছেন যে যেহেতু শেখ হাসিনা সরকার দেশে আসার সহায়তা সরকার দেশে আসার যে বাধা করছে, সেদিক থেকে আপনারা লিয়াজু করে তাদেরকে অর্থাৎ ছাত্রদলকে পরিণত করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেছেন। সে তো শুধু সাদাবাজ না, সে চরম মিথ্যাবাদ, মিথ্যাবাজ একটা মানুষ। চোখের সামনে মিথ্যা কথা বলে দেবে, এটা তো সাংবাদিকরাও কয়েকবার তাকে প্রশ্ন করছে, ধরছে। শেখ হাসিনা চলে আসবে কি আসবে না সেটার চাইতে প্রশ্নটা হলো আজকে হামলার ঘটনা কাদের দ্বারা সংগঠিত হলো, কারা সশস্ত্র এখানে প্রস্তুতি নিয়েছিল, ইসলামী ছাত্র শিবিরের অবস্থান কি ছিল, সেগুলো মিডিয়ার মাধ্যমে সবই পরিষ্কার। সুতরাং সে যদি দিনকে রাত আর রাতকে দিন বলে বেড়াতে পারে, এটা তাদের চরিত্রের মধ্যেই আছে, এটা বিএনপির চরিত্রের মধ্যেই আছে। আমরা বারবার বলছি, তাদের কথা এবং কাজের ভিতরে কোনো মিল নাই। তাদের একেবারে টপ টু বটম সব নেতাকর্মীর চরিত্রই এক, বলে একটা করে আর একটা। এটা গণভোটের ক্ষেত্রে, এটা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, এখন বর্তমান মানুষকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও এরা সবচেয়ে বেশি পারঙ্গম একটা রাজনৈতিক দল। সুতরাং তাদের চালাচামুন্ডা যারা আছে, তাদের চরিত্র এমন হবে, এটা খুবই স্বাভাবিক। সুতরাং তাকে নিয়ে আমি আর খুব বেশি কথা বলতে চাই না। তার কথার ভ্যালু কোথায় আছে, তাকে কেন পালা হয়, কি কারণে তাকে এখনো পর্যন্ত দলে রাখা হয়েছে, এত অ্যালিগেশন থাকার পরেও এগুলো জাতির কাছে স্পষ্ট। এই চাঁদার, সে যা চাঁদাবাজি করে পুরান ঢাকায়, এই চাঁদার ভাগ বাটোয়ারা কোথায় কিভাবে যায়, এগুলো জাতির সবাই আসলে ক্লিয়ার, সবাই জানে। সুতরাং তার কথা 4 পয়সার মূল্য আমাদের কাছে নাই। মূল ফ্যাক্টটা সংবাদ মাধ্যমে আপনারা প্রচার করেছেন, সাংবাদিকদের মাধ্যমে উঠে এসেছে। যদি সরকারের বিবেক নাড়া দেয়, যদি সরকার মনে করে তাদের কোনো রেসপন্সিবিলিটি আছে, তাহলে সেটা তারা পালন করবে। অন্যথায় জনতা তাদের যে জবাব দেওয়ার, ছাত্র জনতা তাদের সেই জবাবটা সময় অনুযায়ী দিয়ে দেবে ইনশাআল্লাহ। আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, বা আপনাদের কতজন সদস্য আহত হয়েছে, বা আপনাদের কোনো সদস্য পুলিশের মধ্যে গ্রেপ্তার হয়েছে কিনা? এর সাথে একটু সম্পর্ক যে আমরা দেখছি যে এই যে সহিংসতার ঘটনা আপনাদের মধ্যে একটা ঐক্য ছিল ছাত্র সংগঠনগুলোর মধ্যে, হঠাৎ কি এমন হলো যেটার কারণে আসলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্যের ফাটল হয়েছে? আমরা দেখেছি যে এর আগেও ছাত্র শক্তি সহ অন্যান্য ছাত্র সংগঠন সবার মধ্যে এক ধরনের বিপদ, এই জায়গাটা আসলে কেন হলো? তা আমরা গ্রেপ্তারের তথ্য এখনো সংগ্রহ করছি। তা আমাদের জানা মতে একজন আলিয়া মাদ্রাসার একজন দায়িত্বশীলকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলার ব্যাপারটা বললেন, আমরা প্রশাসনের এখন পর্যন্ত মামলা করি নাই, কারণ এর পূর্বেও মামলা করে কোনো ধরনের প্রতিকার আমরা পাই নাই, এর কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। আর প্রশাসনকে আমরা বারবার নক দিয়েছি, প্রশাসন আমাদেরকে সাড়া দেয়নি। ডিএমপি কমিশনার একবার ফোন ধরেছিলেন ব্যবস্থা নেওয়ার কথা বললেও আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জ থেকে, এরপরে পুরান ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে এবং সশস্ত্র অবস্থায় আছে। আমরা প্রশাসনকে বারবার বলেছি, সেখানে পার্কের পাশে তারা বসা ছিল এবং ক্যাম্পাসের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারদিক ঘেরাও করা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সায়েন্স ল্যাবে সশস্ত্র অবস্থায় তারা মহড়া দিচ্ছিল, এরপর একের পর এক হামলা করছিল। প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে আছে, অস্ত্র দেখছে তারা। ছাত্রলীগের যেভাবে শেল্টার দিত, একই কপি এই জুলাই যেতে না যেতে আমরা আবার দেখতে পাচ্ছি, একই প্রতিচ্ছবি আজকে আমরা দেখতে পেলাম। সুতরাং আমরা মনে করছি না এই প্রশাসনের দ্বারা কোনোদিন সুবিচার সম্ভব। আর ছাত্র দলের বা যুব দলের কাউকে গ্রেপ্তার করার সক্ষমতা এই নপুংসক প্রশাসনের আছে, আমাদের কাছে এটা মনে হয় না। যেহেতু প্রশাসনের এটা দায়িত্ব, আমরা মনে করি প্রশাসন সেই বিষয়টা
তদন্ত করে দেখবে এবং এই জায়গা থেকে তারা তাদের রেসপন্সিবিলিটি পালন করে কিনা এটার জন্য আমরা অপেক্ষমান আছি। ভাই 2 বছর আগেও আপনারা একসাথেই আন্দোলন করেছিলেন এবং সংগ্রাম করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন। আগামীকালই সেটা 2 বছর পূর্ণ হবে। এই 2 বছরের মধ্যে আপনাদের যে ফাটল দেখা যাচ্ছে, মাঠের রাজনীতিতে যে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল আবার কথা হচ্ছে, বলা হচ্ছে যে শেখ হাসিনা, পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সে জাতির উদ্দেশ্যে বা বিশ্ব গণমাধ্যমে একটা ভাষণ দিবেন বা কথা রাখবেন। এর আগের দিন এই সংঘাতটা আসলে কোন দিকে যাচ্ছে? ছাত্রদল পরিকল্পিত এই সংঘাত বাদিয়েছে এবং পরিকল্পিতভাবে তারা এখন গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের চরম দুর্ভোগ। গ্রাম অঞ্চলের মানুষ এখন তো বিদ্যুৎ পাই না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে। এমন পরিস্থিতিতে যখন 400 টাকা কাঁচামরিচের দাম, এই পরিস্থিতিতে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এর আগেও যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছিল, হামলা টামলা করে মিডিয়ার ফ্রেমিংগুলো অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার মনে হচ্ছে একই কারণ এখানে বিদ্যমান। আর আওয়ামী লীগের সভানেত্রী বা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কালকে বক্তব্য দিবেন, এ কারণে আজকে পরিস্থিতি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত এই হামলা ছাত্রদলের দ্বারাই সম্ভব। কারণ ছাত্রদলের প্রত্যেকটা কমিটিতে অন্তত 50টা কমিটির তালিকা আমাদের কাছে আছে যেখানে পুরাতন ছাত্রলীগকে পুনর্বাসিত করা হয়েছে। সুতরাং তারা চায় এই জায়গাগুলোতে অন্য আলাপ আসুক এবং এই জুলাইয়ের সময়ে ফ্যাসিবাদের যে আলাপগুলো, এই স্বৈরাচারের আলাপগুলো, গণহত্যার বিচারের আলাপগুলো, জুলাই সনদের আলাপগুলো, গণভোটের আলাপগুলো, এইগুলো ম্লান হয়ে যাক। এই কারণেই পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় তারা হামলার চেষ্টাগুলো করেছে। আমরা মনে করছি এর দায় দায়িত্ব সম্পূর্ণ বিএনপি ছাত্র দলের উপরে। আর দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করেছিলাম তাদের সাথে, তখন তাদের খুব বেশি ছায়া আমরা দেখতে পাই নাই। বালুর ট্রাক সরানোর দিন ছাত্র দলের কেউ ছিল না, সেদিন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল এবং শাহাদাতের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের ঘটেছিল, অনেক ভাই আহত এবং শহীদের ঘটনা ঘটেছিল। ছাত্র দল যুব দলকে সেদিন আমরা পাই নাই। এই সন্ত্রাসীরা এরা হচ্ছে যে দলই ক্ষমতা আসুক না কেন সেই দলের ঘাড়ের উপর চেপে মবতন্ত্র ক্রিয়েট করা বা ত্রাসের রাজত্ব তৈরি করাই হচ্ছে তাদের মূল দায়িত্ব। এই কাজটাই তারা করে। আমরা মনে করছি জুলাইয়ের এই বর্তমান যে সিচুয়েশন, দ্বিতীয় বর্ষপূর্তিতে যেভাবে সারা দেশব্যাপী আমরা প্রোগ্রাম করছি, এখন ইন্টেনশনালি এই প্রোগ্রামগুলোতে তারা হামলা করেছে। উচিত ছিল তাদেরও সেম লেভেলের প্রোগ্রামগুলো করা, শিক্ষার্থী বান্ধব প্রোগ্রামগুলো করা। কোনো জায়গায় তারা এগুলো না করে বরং আমাদের প্রোগ্রামগুলোতে হামলা করে তারা এটাই প্রমাণ করতে যায় যে তাদের চরিত্রটা কেমন, আর তারা এই গণ অভ্যুত্থানের বা এই বিপ্লবের পক্ষের কোনো শক্তি ছিল না, অথবা তারা থাকলেও মুখে শুধু বাতেলা পুরাতন সেই বন্দোবস্তের দিকেই তারা যেতে চায়, ক্যাম্পাসগুলোকে তারা অস্থিতিশীল করে রাখতে চায়। সুতরাং আমরা তাদের জন্য বারবার বলছি এখনো শুধরান, ছাত্ররা সময় দিচ্ছে আপনাদের, গণপ্রতিরোধের মুখে পড়লে এ থেকে পালানো আপনাদের জন্য কঠিন হবে। তো সবাইকে ধন্যবাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ অপরাধের দায়ে জামাত নেতৃবৃন্দ যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে তারা, এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? আর ভাই আর কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন কিনা আপনারা? জি, আর কোনো ক্যাম্পাসে এই মানে ধরনের পরবর্তীতে হামলা হতে পারে আশঙ্কা করছেন কিনা? তা আমরা তো খবর পাচ্ছি তারা একে একে ঢাকা কলেজের হল দখল করবে, আলিয়া মাদ্রাসার হল দখল করবে, এরপরে অনেকগুলো কলেজ তাদের টার্গেটে আছে। আমাদের কাছে ইতিমধ্যেই খবর এসেছে তিতুমির কলেজ তো অলরেডি হল দখল করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণরুম কালচার তারা ফেরত নিয়ে আসছেন, তারা 24 জনের মতো গণরুমে রেখেছে। সেখানে এই নিউজ আসছে, ছাত্ররা সেখানে প্রতিবাদ করছে, প্রতিরোধের মুখে তারা সেই গণরুম ছাড়তে বাধ্য হয়েছে। এভাবে একের পর এক প্রতিটা ক্যাম্পাসে তারা গণরুম গেস্টরুম চালু করবে। তাদের কেন্দ্রীয় সভাপতি আমার মনে আছে এক সংবাদ সম্মেলনে বলেছিল আর কোনোদিন গণরুম কালচার ফেরত আসবে না, যদি আসে তাহলে কি হবে, তাহলে আমি আর রাজনীতি করব না। এদের চরিত্রের ভিতরে কোনো মিল দেখেন? এই গণরুম গেস্টরুম হল দখল এগুলো চলছে, তিতুমির কলেজে হল দখল করছে, এগুলো প্রকাশ্যে সংবাদ মাধ্যমগুলোতে আসছে। তাদের ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকলে এই রাজনীতি থেকে তাদের ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা এটা করে নাই এবং একের পর এক এই কাজগুলো তারা করবে। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ইস্যুটা নিয়ে তারা হামলা করেছে, আমরা বলেছি ফ্যাসিবাদের আমলে যত গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যাগুলোর গ্রাফিতি অথবা গণহত্যার প্রতিবাদ জানিয়ে আমরা সেখানে আলোকচিত্র প্রদর্শনী করেছিলাম। সেখানে যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আওয়ামী আমলে তৈরি করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালে যত্রতত্র বিচার কার্য পরিচালনা করা হয়েছিল, সেখানে নিজেদের মতো করে সাক্ষী সামন্ত নিয়ে আসা হয়েছিল। এভাবে করে একটা জুডিশিয়াল কিলিং করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেখানে সাজাপ্রাপ্ত হয়েছিল, সাকা চৌধুরীকে সাজা দেওয়া হয়েছিল, মাওলানা মতিউর রহমান নিজামীকে সাজা দেওয়া হয়েছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে সাজা দেওয়া হয়েছিল। এই মানুষগুলো বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া লন্ডনে থাকা অবস্থায় বলেছিলেন এনারা রাজাকার ছিলেন না, স্পষ্ট বক্তব্য তাদের।
সুতরাং তাদের উপরে কিলিং করা হয়েছে। এটা বর্তমান প্রধানমন্ত্রীর ভাষ্য, খালেদা জিয়ার ভাষ্য এবং এই বিএনপির এটাই হচ্ছে বিএনপির ভাষ্য। কিন্তু সেই জায়গা থেকে ছাত্রদল যখন এইগুলোকে ওন করতে পারে না, তার মানে এটা বিএনপির ছাত্রদল না, এটা জিয়াউর রহমানের ছাত্রদল না, এটা তারেক জিয়ারও ছাত্রদল না। এগুলোর একমাত্র ধর্ম হচ্ছে ফাসাদ তৈরি করবে, সন্ত্রাসী তৈরি করবে। এ কারণেই তারা মূলত এই হামলাগুলো করেছে। এবং তাদের যে ব্যক্তিগতভাবে যে দলটা করে, জাতীয়তাবাদী আদর্শটা যে আসলে কি, এই দেশকে যে তারা কি দিতে চায় এগুলো তারা জানে না। তাদের মূল কথা হচ্ছে শিবির প্রতিহত করতে হবে, যে গঠনমূলক কাজই করুক না কেন। সেই জায়গা থেকেই তারা হামলা করেছে। বেগম রোকেয়া ওই ইস্যু নিয়ে না হলে বুঝলাম হামলা করেছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি কারণে তারা হামলা করেছে, ঢাকা আলিয়ায় কি কারণে তারা হামলা করেছে, অথবা ঢাকা কলেজে হামলা করেছে তো দোয়া অনুষ্ঠান, শহীদদের জন্য এবং আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে হামলা করেছে। কতটা নিকৃষ্ট হতে পারে এই ছাত্র সংগঠনটা, আজকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রমাণ করেছে। নিকৃষ্টতার চূড়ান্ত পর্যায়ে এখন তারা পৌঁছে গিয়েছে। তাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ববোধ এবং ন্যূনতম ছাত্রদের প্রতি দায়বোধ নাই। তারা তো বেগম রোকেয়ায় ছাত্র সংসদ হইতে দেয় নাই, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে ছাত্র সংসদ হতে দেয় নাই। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ না হওয়ার পক্ষে যে পরিমাণে কাজ করেছে, বারংবার পিছানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ 3 বার পিছানো হয়েছে শুধু ছাত্র দলের কারণে। কারণ তারা জানেন ছাত্র বান্ধব কোনো কর্মসূচি নাই, দেউলিয়া একটা ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র দল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ধিক্কার করেছে ছাত্ররা এবং এগুলো বয়কট করেছে। এগুলো তারা জানতে পেরেই তারা এখন আর ছাত্র সংসদ না, চোর দখল করবে, প্রশাসনকে ব্যবহার করবে, এরপরে হচ্ছে টার্গেট হত্যাকাণ্ড পরিচালনা করবে, দখল বাণিজ্য করবে। এগুলোর দিকেই তারা এখন যেতে যাচ্ছে। আমার মনে হয় এই কারণেই আজকে সরকার তাদেরকে ইন্ধন দিচ্ছে। প্রকাশ্য মদত একেবারে প্রধানমন্ত্রীর কাছ থেকে না পেলে এই জাতীয় কার্যক্রম পরিচালনা করা তাদের জন্য কথা না, তাদের কথা না, কিন্তু তারা এটা করেছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সরকারের উচ্চ মহলের কাছে এই বিষয়গুলো তুলে ধরতে চাই যে তারা যেন ফেরত আসে তাদের এই রাজনীতিক এই স্ট্যান্ড থেকে। তো সবাইকে ধন্যবাদ।